खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। আমার নাম সুভাষিস ভট্টাচার্য। আমি পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ সমস্ত নীতি নির্ধারণ কমিটিতে আমি আছি। এবং দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসকে একসময় বলতে শোনা গেছে কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এবং সরকার গঠন করেছিলেন। বর্তমানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আবার তিনি কংগ্রেসে ব্যাক করতে চাইছেন শোনা যাচ্ছে। তো আপনারা কি মেনে নেবেন জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে? প্রথম কথা, আমাদের তো রাজ্য কংগ্রেসের একটা সিদ্ধান্ত আমরা এআইসিসিকে জানিয়েছি। সেটা আমাদের সম্মানীয় সভাপতি, রাজ্য সভাপতি তিনি জানিয়েছেন। এবার হাইকমান্ড, আমাদের তো নীতি নির্ধারণ কমিটি, সেটা তো সিডাব্লিউসি, কংগ্রেস ওয়ার্কিং কমিটি, সেটা দিল্লিতে যারা আছে তারা সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলে নেবে কি নেবে না। এবার যদি হাইকমান্ড সিদ্ধান্ত নেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক স্বার্থে নিতে হবে, রাজনৈতিক কারণে নিতে হবে, নেবে। আমাদের যেটা বলার, আমরা হাইকমান্ডকে বলেছি, এটা আমরা প্রেসকে বলবো না। মমতা ব্যানার্জিকে না উচিত কি উচিত না সে কথা দলের ভেতরে হবে। আমরা চাই না যে এই কথাগুলো প্রেসের মধ্যে থেকে যাক, যে আজকে আমরা বলছি মমতা ব্যানার্জিকে নেওয়া উচিত না, কালকে মমতা ব্যানার্জিকে নিয়ে নিল, তখন আমাদের কথাটা অপ্রাসঙ্গিক লাগবে। তাই হাইকমান্ডের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা হাইকমান্ডকে যা বলার বলেছি, আমাদের নেতা শুভঙ্কর সরকার যা বলার বলেছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন চলছিল তখন দেখা যেত যে জাতীয় কংগ্রেস সৈনিকদেরকে বিভিন্নভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের নামে বিভিন্নভাবে মিথ্যে মামলা পর্যন্ত দেওয়া হয়েছিল। আজকে যখন ব্যাক করবে তখন আপনার কতটা আশাবাদী? কিন্তু এটা অত্যন্ত একটা বাজে পরিস্থিতি তো তৈরি হয়। কিন্তু রাজনীতিতে তো সম্ভাবনার শিল্প। যে সিপিএমের সাথে আমাদের লড়াই ছিল টুথ অ্যান্ড নেল, সেই সিপিএমের সাথে আমরা জোট করে তৃণমূলকে পরাজিত করবার জন্য আমরা জোট বেঁধেছিলাম। আবার মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জির ক্ষেত্রেও এরকমই আমাদের তপন গান্ধীকে খুন করেছে, বা আমাদের মুর্শিদাবাদের কর্মকর্তা যারা ছিল, যারা কর্মী ছিল, তাদের খুন করেছে পঞ্চায়েতের নির্বাচনের সময়। এগুলো তো সত্যি সত্যি এই ঘটনাগুলো উঠবে। আগামী দিনে জনগণ তো জিজ্ঞাসা করবে যে কেন অ্যালায়েন্স হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কী কারণে হলো। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে পশ্চিমবাংলার বুকে প্রায় ছোট করে দিয়েছে, না খর্বশক্তিতে তৈরি করেছে। আমাদের জনপ্রতিনিধিদের, জেতা জনপ্রতিনিধিদের নিয়ে নিয়েছে, তারা পঞ্চায়েত লেভেলের হোক, এমএলএ হোক, তাদেরকে নিয়ে নিয়েছে জোর করে, ভয় দেখিয়ে, গাঁজা কেস দিয়ে, এনডিপিএস কেস দিয়ে। সুতরাং এর বিরুদ্ধে তো আমাদের একটা লড়াই ছিলই। কিন্তু সবচাইতে বৃহৎ যে ভয়ঙ্কর একটা শক্তি, সেটা হলো বিজেপি, যারা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত কোর্ট এবং সাধারণ এক্সিকিউটিভ, যেগুলো স্বয়ং শাসিত সংস্থা, যেমন ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, এই সংস্থাগুলোকে নিয়ে নিয়েছে মানে হাতের পুতুল বানিয়ে নিয়েছে। যে যাকে খুশি যখন খুশি তাদের দিয়ে অত্যাচার করছে বিরোধী রাজনৈতিক নেতাদের। সুতরাং এর বিরুদ্ধে তো আমাদের লড়াই আছে। সেইখানে আমাদের যদি হাইকমান্ড জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এমনিতে তো সে ইন্ডিয়ার শরিক আছে, যদি পশ্চিমবাংলায় কিছু করতে যায় আমাদের কথা আমরা নিশ্চিতভাবে বলবো হাইকমান্ডকে। কিন্তু হাইকমান্ড যদি তারপরে শেষ সিদ্ধান্ত তো হাইকমান্ড নেবে, যদি নেয় আমরা মেনে নেব। রাহুল গান্ধী বারবার একটা কথা বলে আছে যে একমাত্র বিজেপি ভয় পায়, বিজেপির শক্তি ভয় পায় রাহুল গান্ধীকে। দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকছে, তাহলে কি মনে করছেন যে দুটো শক্তি মিলে কি? প্রথম কথা হলো, আপনি যদি আমাকে আমার মতামত চান, আমি দলের মতামত আমি দিতে পারছি না এই মুহূর্তে। আমার মতামত হলে যে মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা কংগ্রেসের সাথে করেছে এবং আমাদের থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল করার পর সে আবার 2001-এ আমাদের সাথে জোট করেছে, কংগ্রেসের সাথে জোট করেছে।
করার পর লড়েছে, আবার এনডিএতে ফিরে গেছে, আবার জোট করেছে কংগ্রেসের সাথে, এরকম করে করে জোট করেছে, ফিরে গেছে এখন এনডিএতে, এরকম বহুবার হয়েছে। সুতরাং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে একটা প্রশ্ন আছে। তবুও একটা জিনিস ভাবতে হবে যে পশ্চিমবাংলার বিগত নির্বাচনে 2,57,00,000 ভোট মমতা ব্যানার্জি টিএমসি পেয়েছে, এটা অস্বীকার করা যায় না। এখনো মমতা ব্যানার্জির সাথে জনগণের ভোট এবং জনগণ আছে। কিন্তু ঘটনা হলো আমরা কংগ্রেসীরা বিশ্বাস করি না, কারণ আমরা, এটা আমার পার্সোনাল মতামত দিচ্ছি, কিন্তু আমি দলের কথা বলছি না, আমরা বিশ্বাস করি না। কারণ এইভাবে যে মানুষটা কংগ্রেসকে ব্যবহার করেছে, করার পর কংগ্রেসকে ধ্বংস করেছে, ছোট করেছে, বিজেপিকে শক্তিশালী করেছে বাংলার মাটিতে, তাকে আমরা বিশ্বাস করি কি করে বলুন? অনেক কর্মীরা শোনা যাচ্ছে ওনারা বলছেন যে যে আসলে আমরা চুপচাপ বসে যাব। তা কিছু কর্মীর অভিমান থাকতে পারে, তাদের বোঝাতে হবে, যদি আসে তবে আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে মার্জার করে নেবে না। কারণ মমতা ব্যানার্জি কখনো কোনো অবস্থাতেই বিজেপিকে ছেড়ে কংগ্রেসের সাথে পুরো ঢুকে যেতে পারবে না, কারণ তার যে দুর্নীতির রেকর্ড বিজেপির কাছে ধরা আছে, তাহলে বিজেপি আবার ইডি সিবিআইকে দিয়ে তাড়া করবে মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল ডিজেল দাম আবার বেড়েছে, এটা নিয়ে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেট্রোল ডিজেলের দাম আবার বেড়েছে, এটা কিন্তু মোদি যখন বুঝেছে জনগণকে আমি ভোট দিতে দেবো না, ইলেকশন কমিশন আমার হয়ে ভোট করবে, তখন জনগণ কিসে ক্ষোভ বাড়বে, জনগণ কিসে দুঃখ পাবে, জনগণের কিসে অসুবিধা হবে, সেটা নিয়ে মোদির তো পরোয়া নেই। ও তো জানে জনগণ ভোট না দিলেও আমি ইলেকশন কমিশনকে দিয়ে আমি ভোট করিয়ে নেবো, যেভাবে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গ রাজ্যগুলোতে করছে। সুতরাং সেই কারণে চুরি করে জিতছে বলেই মানুষের মত, মানুষের ক্ষোভ চাপা দিতে পারছে, মানে তাকে কোনো রকম ধর্তব্যের মধ্যেই ধরছে না মানুষের ক্ষোভকে। মানুষ দুঃখিত, মানুষের খুব ক্ষোভ তৈরি হয়েছে, মানুষ, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, মানুষের জীবন জীবিকার উপর টান পড়েছে, হকার উচ্ছেদ হচ্ছে, বড়লোকদের স্টেশনে বসাবে, প্ল্যাটফর্মগুলোতে বড়লোক হকারদের বসাবে বলে এই গরিবদের পেটে লাথি মারছে। ওরা বুঝে গেছে, নরেন্দ্র মোদী বুঝে গেছে যে জনগণ আমাকে ভোট দিতে যদি ছেড়ে দেওয়া যায়, জনগণ ভোট দেবে না, তাহলে এই ভোটটা ইলেকশন কমিশনকে দিয়ে করাতে হবে, ইলেকশন কমিশন দিয়ে চুরি করাতে হবে। সেটা জেনে যাওয়ার পরে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ যা খুশি করছে। থ্যাংক ইউ।